Anyone who is not shocked by quantum theory has not understood it. Quantum mechanics এর আদি বিষয়টা কি খুব সহজে বুঝতে গেলে আমরা আগে নেচারকে বুঝতে হবে। আলো কিন্তু ওজনও নাই এবং তাহা স্থান দখল করে না, মানে সে ছড়িয়ে যায়। কোনো জিনিসে যদি ফেনোমেনন ইন্টারফারেন্স দেখা যায় তার মানে এটা ওয়েভ প্রপার্টি পাওয়া। আমরা যেটাকে দুইটা রিয়েলিটি বলি, ম্যাটার, লাইট, দুটো আসলে একই। জগতে সে ওয়েভ ধরা দিবে না পার্টিকেল ধরা দিবে, এটা কিন্তু অনেকটা নির্ভর করবে আমার উপরে, যিনি দ্রষ্টা। নিলস বোর বলছে যে এটাকে কমপ্লিমেন্টারিটি থিওরি। জগৎ পার্টিকেলও না, জগৎ ওয়েভ না। জগতের এই যে অনিশ্চয়তা, যে আমি কিভাবে দেখতে চাই, এই বিষয়টা আবার প্ল্যাঙ্ক ছাড়াও শ্রোডিঙ্গারস ক্যাট ও আবার একটা থট এক্সপেরিমেন্ট করেছিল। এমনি অর্ডিনারি ওয়ার্ল্ডে ক্যাট ইজ আইদার অ্যালাইভ অর ডেড, প্রবাবিলিটিস্টিক ওয়ার্ল্ডে সেই জন্য কনক্লুশনটা হবে দ্য ক্যাট ইজ নাইদার অ্যালাইভ নট ডেড। আইনস্টাইন বলেছিলেন মৃত্যুর সময় যে ঈশ্বর জগৎকে নিয়ে দাবা খেলছেন, এটা আমি মানতে পারি না। আমরা গতদিন আর্নস্ট ম্যাক এবং তার পরবর্তীতে লেনিনের, আর্নস্ট ম্যাকের মনে আছে অ্যানালিসিস অফ সেন্সেশন, আর লেনিনের যে 1908 সালে লেখা এম্পিরিক্যাল ক্রিটিসিজম অ্যান্ড ম্যাটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিক্যাল ক্রিটিসিজম বইটা নিয়ে আলাপ করেছিলাম। মনে আছে যে মেইন ডিবেটটাই হচ্ছে কিন্তু যে যেখানে আর্নস্ট ম্যাক কিছুটা কানশিয়ান নোমেনা ফেনোমেনার সূত্র ধরে বলেছেন যে আসলে আমরা যেটা জানি সেটা হলো ফেনোমেনা, এবং আমরা আমাদের জগৎকে আদি কিরকম আছে একদম, হ্যাঁ, সেটা আমরা জানি না আসলে, এবং সেটা একটা মেটাফিজিক্স হয়ে যায়। আমরা আসলে যা জানি তা হলো আমাদের সেন্সেশন এবং আইডিয়া থেকে যেটা আমরা গ্রহণ করি, সেটাই আমরা আসলে বিভিন্ন রকম অপারেশনাল ডেফিনেশন দিয়ে বিভিন্ন রকম সায়েন্স বানাই, বিজ্ঞান বানাই। তো এই বিষয়টা ন্যাচারালি লেনিন খুব একটা পছন্দ করেননি, এবং ম্যাকিয়ানস বলে একটা গ্রুপ যারা তখন চর্চা করছিলেন তাদেরকে উনি ভীষণভাবে অ্যাটাক করে, মনে আছে সেই যে বাজারভ, বগদানভ, হ্যাঁ, এদেরকে অ্যাটাক করে প্রচণ্ডভাবে মাখিয়ানদেরকে, যেটা বলা হয়েছে কিছুটা মানে পোলেমিক্স করেছেন, এবং তাদের বলেছেন যে তারা বোঝে নাই আর কি। তো তিনি লুডভিগ ফয়ারবার্গ থেকে মূলত যেটা আমরা আগে পড়েছি, উনি বোঝাতে চেষ্টা করেছেন যে অ্যাটম আছে, অ্যাটমই যে রিয়েলিটি, এটা মানে অ্যাপিয়ারেন্স থেকে যেটা রিয়েলিটি জানা যায়, এটা ফেনোমেনা থেকে আসলে নোমেনাতে পৌঁছে যায়, আমরা আমরা আসলে রিয়েলিটি জানতে পারি। কারণ মার্কসিজমের একটা ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে মার্কসিস্ট ফিলোসফিতে যে হ্যাঁ, আমরা আসলে আদি জগতের মূল বিষয়টাকে আমরা জানতে পারি। এটা যেটা হিউমিয়ান পজিশন, যেটা মার্কের পজিশন, যে অ্যাগনস্টিক পজিশন, যে আমরা আসলে জানতে পারি না, যেটা কান্টের ফেনোমেনা নোমেনার কোয়েশ্চেনে নোমেনা ইজ আননোয়েবল পজিশন, সেই পজিশনটাকে আসলে অজ্ঞবাদ বলি আর সংশয়বাদ বলি, এটা বলে আসলে মার্কসিস্ট লেনিনিস্ট অ্যাপ্রোচে এটাকে খারিজ করা হয়েছে। এখন এই সময়টাতে কিন্তু প্যারালালি আসলে যে বিষয়টা ঘটছে, যে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক রেভলিউশন হচ্ছে, যে বিষয়টা আমাদের আজকে আলোচনা বিষয়, যেটা এই মানে বিতর্কের সমাধানের ক্ষেত্রে বা বিতর্কের ক্ষেত্রে আরো গভীর অনুভূতি মানে বোধ তৈরি করতে গেলে কোয়ান্টাম মেকানিক্স বোঝা ছাড়া কোনো পথ নেই। এবং সেই কোয়ান্টাম মেকানিক্সের যারা আবার জনক ছিলেন, ফিজিসিস্ট, যারা নোবেল প্রাইজ উইনার মোস্টলি, তাদের মধ্যে কিন্তু এই ধরনের একটা ফিলোসফিক্যাল কনভিকশনে তাদেরকে আসতে হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে পরবর্তীকালে আইনস্টাইন, যিনি প্রথম এটার জনক কোয়ান্টাম মেকানিক্সের, তিনি আবার শেষের দিকে এসে তিনিও এটা খুব একটা সহ্য করতে পারেননি, যার জন্য নীল আইনস্টাইন এবং নিলস বোর মূলত দুই ভাগ, কিন্তু আরো সাব ডিভিশন রয়েছে, কিন্তু তাদের মধ্যে বিভাজন হয়েছে, কারণ এটা ফিলোসফিক্যাল ডিবেটে পরিণত হয় পরবর্তীতে। এবং এটা আমরা কোয়ান্টাম মেকানিক্সের সম্পর্কে যে সহজভাবে বোঝা খুবই কঠিন, কারণ এটা শুধু আমি না, মানে যারা এর পণ্ডিত, যে এই বইটা আমরা যেটা বই থেকে এটা পড়ার চেষ্টা করব, সেটা হলো জন গিবন। সেখানে নিলস বোরের একটা কি বলে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আসলে যে বলেছে যে আমি পুরো বুঝতে পেরেছি, সে হয় বোঝে নাই, না হলে ভুল বলেছে। হ্যাঁ, মানে নিলস বোর মানে অ্যানাদার নোবেল প্রাইজ উইনার। আপনারা জানেন যে তার ছেলেও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে গত কয়েকদিন আগে, হ্যাঁ, গত কয়েক বছর আগে। এবং এটা আরো অনেক রকম কোটেশন রয়েছে, যে নাথিং ইজ রিয়াল। জন লেননের যে একটা গান আছে যে নাথিং ইজ রিয়াল, হ্যাঁ, সেই গানের কোটেশন এখানে তুলে ধরা হয়েছে। এখানে সবচেয়ে এটা খুবই, জন গিবন খুব বিখ্যাত মানে পপুলার সায়েন্স রাইটার, এবং অত্যন্ত গভীরে তার
সায়েন্সের ইতিহাসের বই রয়েছে, এবং তিনি যে ভার্সনটা দিয়েছেন সেই ভার্সনটাকে অনেকেই খুবই গুরুত্বের সঙ্গেই ট্রিট করা হয়। এবং আমি নিলস বোরের কথাটা বলেছি, এনিওয়ান হু ইজ নট শকড বাই কোয়ান্টাম থিওরি হ্যাজ নট আন্ডারস্টুড ইট। আমি আগের কথাটাকে একটু মডিফাই করি, যে নিলস বোরের অ্যাকচুয়াল ডায়ালগটা হচ্ছে যে এনিওয়ান হু ইজ নট শকড বাই কোয়ান্টাম থিওরি হ্যাজ নট আন্ডারস্টুড ইট। হ্যাঁ, এটা হচ্ছে নিলস বোরের কথা। আরেকটি কথা, এখানে বইটার নাম হচ্ছে জন গ্রিবনের ইন সার্চ অফ শ্রোডিঙ্গারস ক্যাট। হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড রিয়েলিটি, এই হচ্ছে তার অ্যাকচুয়ালি সাবটাইটেল। এবং শ্রোডিঙ্গার ছিলেন কিন্তু ক্লাসিক্যাল স্কুলের, এবং উনি যে কনক্লুশনে এলেন তার গবেষণা থেকে, সেই কনক্লুশনে উনি পছন্দ করেন নাই। উনি নিজেই, যে ওনার কোটেশনটা খুব ইন্টারেস্টিং, উনি বলেছিলেন, আই ডোন্ট লাইক ইট and I'm sorry I ever had anything to do with it. I don't like it and I am sorry I had ever anything to do with it. Because ওনার ক্লাসিক্যাল ধারণা থেকে তাকে এত দূরে সরিয়ে নিয়েছিল যে উনি আসলে কিন্তু উপায় ছিল না, মানে তাকে হি ওয়াজ কনসিস্টেন্ট বাট হি ডিড নট লাইক ইট, বিকজ এর যে কনক্লুশন, যেটা আইনস্টাইন পরবর্তীতে লাইক করেন নাই, এর কনক্লুশনটা ঠিক মানুষের স্বাভাবিক যে চাওয়া, সেখান থেকে নিশ্চয়তার চাওয়া থেকে যেহেতু দূরে সংশয় এবং অনিশ্চয়তার চাওয়াতে নিয়ে যায়, সেই জায়গাটিকে অনেকে গ্রহণ করতে পারেন এবং এখনো পারে না বলেই তো এই যে ফিলোসফিক্যাল ডিবেটটা। তাহলে ক্লাসিক্যালটা কি ছিল, আমরা সেটা বুঝতে গেলে এই কোয়ান্টাম মেকানিক্সের যে আদি বিষয়টা কি খুব সহজে বুঝতে গেলে আমরা আগে নেচারকে বুঝতে হবে, প্রকৃতিকে। আমরা প্রকৃতিতে সাধারণত দুটো রিয়েলিটি চোখে দেখি। একটা হলো কণা, মানে ম্যাটার, বস্তু, যাহার ওজন রহিয়াছে, যাহার স্থান দখল করে, এবং যাকে ভাঙলে আমরা আরো ভাঙলেও তার একটা অবস্থান রহিয়াছে, একটা ওজন, মানে বাই ডেফিনিশন হচ্ছে তাহার অবস্থান থাকিবে এবং তার একটি ওজন থাকিবে। হ্যাঁ, এই তো যাহার স্থান দখল করে এবং যার ওজন রয়েছে। এখন এছাড়াও কিন্তু আরেকটা বাস্তবতা আমরা দেখি, আলো। আলো কিন্তু ওজনও নাই এবং তাহার স্থান দখল করে না, অনেকে সে ছড়িয়ে যায়। সে ওরকম ভাবে একটা জায়গাতে যে থাকে তা না, তাকে ছড়িয়ে দিলে সে অনেক দূর ছড়িয়ে যেতে পারে। তাহলে এই দুটোই কিন্তু একটা পাজল তৈরি করেছে, মানুষের যে রিয়েলিটি, বাস্তবতাকে দুই ভাবে দেখেছে। তো দেখতে গিয়ে প্রথম ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা ক্লাসিক্যাল ফিজিক্সটা কি, আসলে নিউটনের ফিজিক্সটাকে ধরা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। কারণ নিউটন ব্যাখ্যা করতেন তার ওই যে বস্তুর, চলন্ত বস্তুর সূত্র, আমরা নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, একটি পার্টিকেলকে, বস্তু কণাকে ছেড়ে দিলে বস্তুকে সে সমভাবে চলিতে থাকে, সমবেগে, বাধা না দিলে, হ্যাঁ তাই না। তারপরে ক্রিয়া, স্ক্রু, প্রতিক্রিয়া, কিসের এগুলো, এটা পার্টিকেলের এবং একটা বস্তুর, এবং এই বস্তুর থেকে কতগুলো ল উনি তৈরি করেছিলেন, যেগুলোকে আমরা নিউটনের ল বলছি। এবং সেই লটা কেন নিউটনের ল, ক্রিয়া, স্ক্রু, প্রতিক্রিয়া চিরসত্য মনে হয়েছিল, কেন নিউটনের এই যে সূত্রগুলো সেটা মিলে যাচ্ছিল জগতের সাথে, আমরা জানি এইটাই কান্টের কিন্তু ফিলোসফিক্যাল বেসিস। কান্ট দেখিয়েছে যে টাইম অ্যান্ড স্পেস সম্পর্কে যেহেতু আমাদের চিরন্তন কিছু ধারণা নিয়ে আমরা জন্মগ্রহণ করি, যেটা সেই কারণে আমার অ্যাপ্রায়োরি এক ধরনের ধারণা রয়েছে, অভিজ্ঞতার নিরপেক্ষ, এবং অভিজ্ঞতা নিরপেক্ষ ওর ভিতরে যা তখন অভিজ্ঞতাতে আমি পার্টিকেলকে পাই সেটা মিলে যায়। সেই জন্যই কিন্তু উনি বললেন যে আসলে আমার অ্যাপ্রায়োরি সিনথেটিক জাজমেন্ট, মনে আছে কান্টের কথা, যে আমি অ্যাপ্রায়োরিটা, নিউটনের লকে উনি মনে করতেন অ্যাপ্রায়োরি সিনথেটিক। যেমন 7+5=12, 7-এর মধ্যে উদ্দেশ্য এবং 5-এর মধ্যে যে উদ্দেশ্য যে লুকিয়ে আছে তাতে বিধেয় 12 লুকিয়ে নাই, কিন্তু 7+5 যে উদ্দেশ্য সেটার মধ্যে বিধেয় লুকিয়ে নাই বলেই কিন্তু এটা সিনথেটিক, নতুন সত্য দিচ্ছে। 7-এর মধ্যেও 12 নাই, 5-এর মধ্যেও 12 নাই, প্লাসের মধ্যেও নাই, নতুন সত্য 12, কিন্তু ইহা চিরসত্য, কেউ প্রশ্ন করতে পারবে না, কোনো অভিজ্ঞতা তাকে ডিসক্রেডিট করতে পারবে না। তাহলে ওইটা যেমন সত্য, নিউটনের ল সত্য কেমন করে তাহলে হলো, নিউটনের লকেও মানে ধরে নেওয়া হয়েছিল নিউটনের ল চিরসত্য, এটাই ক্লাসিক। এই জন্যই ক্লাসিক্যাল, যে ক্রিয়া, স্ক্রু, প্রতিক্রিয়া কোনোদিন ভুল হবে না, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল কোনোদিন ভুল হবে না, এটাই ছিল ধারণা। নিউটন কিন্তু নিজে আবার সতর্ক, বলতে আমি জ্ঞানের সমুদ্রে কেবল নুড়ি কুড়াচ্ছি। নিউটন কখনো নিজের চিরসত্য দাবি করে না, কিন্তু ফিলোসফাইজ যারা করেছে, বিশেষ করে কানসিয়ান ফিলোসফি তাকে চিরন্তন ধরেছে। বাট স্টিল কান্ট বলেছে যে অভিজ্ঞতা তো লাগছে ভাই, আমার তো ওই পার্টিকেল দেখতে তো অভিজ্ঞতা লাগছে, এবং অভিজ্ঞতা থাকা মানে আমি কোথাও না কোথাও ফেনোমেনা দেখছি, আমি নোমেনা দেখছি না।
এই যে নোমেনা দেখছি না তার মানে হলো আমি আননোন, নোমেনার আননোয়েবল, জানা যায় না, এই ব্যাপারটা মানে ছিল। তো নিউটন কিভাবে দেখতেন এই রিয়েলিটিকে? উনি মনে করতেন যে আলো আসলে একটা পার্টিকেল, হ্যাঁ, একটা কণা। কারণ আলো রিফ্লেক্ট করে, বল ছুড়ে দিলে যেভাবে ফিরে আসে, আলো ওয়ালে দিলে রিফ্লেক্ট করে, আলো কতগুলো ধাক্কা খেলে বেঁকে যায় ইত্যাদি, কতগুলো থেকে ওনার এক্সপেরিমেন্ট থেকে উনি আসলে ভেবেছিলেন যে এটা অ্যাকচুয়ালি পার্টিকেল। এবং তার দলে বেশ কিছু লোক পরবর্তীতে, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে খুব মিলে যায়, কারণ সবকিছু পার্টিকেল, ক্লাসিক্যাল ফিজিক্স। এবং আমি যদি ঠিকমতো জানতে পারি সবকিছু, যেমন আমার কমলাপুর থেকে একটা ট্রেন যদি গাজীপুরে কখন পৌঁছাবে, আমি যদি তার ইনিশিয়াল গতিবেগ জানি, ভেলোসিটি জানি, আমি যদি তার অন্যান্য ফ্যাক্টর তাকে বাধা দিচ্ছে, হ্যাঁ, মনে করো যে কত ত্বরণে যাচ্ছে, কত ভেলোসিটিতে যাচ্ছে, জানলে আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি কত দূরে গিয়ে ট্রেনটা কখন পৌঁছাবে কমলাপুরে। আমি যদি একটা ঢিল ছুড়ি, তাহলে ঢিলটা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি কত দূরে গিয়ে পৌঁছাবে, বিকজ এটাই কিন্তু নিউটনের ল আমাকে প্রেডিক্ট করছে, বিকজ এই মানে সূত্রগুলো জানা আছে। হ্যাঁ, এমন হতে পারে আমার প্রেডিকশন মিললো না, কিন্তু তখন আবার ফ্যাক্টর হয়ে যাবে যে মাঝে ঝড় হয়েছিল, মাঝে একটা কি বলে কাট পড়েছিল, লাইন বাঁকা ছিল, থেমে গেছিল, কিংবা অন্য কোনো বাধার কারণে সে পৌঁছতে পারেনি। সুতরাং এই যে মানে প্রেডিক্ট করার ক্ষমতা, তার মানে তাহলে যারা ভেবেছে নিউটনিয়ান লয়ে তুমি যদি প্রত্যেকটা কণার জগতে, প্রত্যেকটা কণার ফিউচার যদি বলতে পারো, তুমি যে প্রেডিকশন করতে পারো, গতিবেগ জানো, ফিউচার জানো, তাহলে নীতিগতভাবে তোমার হয়তো যন্ত্র নাই, কিন্তু নীতিগতভাবে পুরো দুনিয়া কোথায় যাবে ইউ নো ইট। মানে এইটাই হচ্ছে ডিটারমিনিস্টিক এক ধরনের, যে আমি ডিটারমাইন করতে পারবো, এক ধরনের নিশ্চিত ধারণা। নিশ্চিত ধারণার সঙ্গে কিন্তু রেশনাল ফিলোসফি খুব মিলে যায়। নিশ্চয়তা চাই আমি, এবং নিশ্চিত জগৎ চাই, আমার কোনো সন্দেহ থাকবে না। অভিজ্ঞতাবাদের থেকে বুদ্ধিবাদের দিকে আমার, হ্যাঁ, মানে বুদ্ধি যেহেতু নিশ্চিত ধারণা দিতে পারে, ওইখানে কিন্তু এক ধরনের অভিজ্ঞতা এবং বুদ্ধি মিলিত হয়ে আমাকে একটা নিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। কাজেই শ্রোডিঙ্গার ছিল ক্লাসিক্যাল ফিজিসিস্ট, শ্রোডিঙ্গার ছিল নিউটনের ভক্ত। সেও চেয়েছিল আমি কণা দিয়ে প্রমাণ করব, আমি চেয়েছিল পৃথিবীর সমস্ত কিছু এই ক্লাসিক্যাল ফিজিক্সের রুলে নিশ্চয়তা দিয়ে প্রমাণ করতে। কিন্তু যখন আলটিমেটলি তার গবেষণার রেজাল্ট গিয়ে হাজির হলো, যে রেজাল্টগুলো হাজির হলো, সেই রেজাল্ট কিন্তু তাকে সেই জায়গায় নিয়ে গেল না। সেই জায়গা থেকে সে চলে গেল অনিশ্চয়তার দিকে, অ্যাগনস্টিক জায়গায়, হ্যাঁ, এবং সংশয়বাদী জায়গায়। সেই জন্যই সে বলতেছে আই ডোন্ট লাইক ইট, আই এম সরি। মানে ল্যাঙ্গুয়েজটা খেয়াল করছো? সেই জন্যই কিন্তু সে বলতেছে যে আই ডোন্ট লাইক ইট, হ্যাঁ, অ্যান্ড আই এম সরি দ্যাট আই হ্যাড নট এনিথিং টু ডু উইথ ইট। কারণ তার ফিলোসফিক্যাল পজিশন চেঞ্জ করে দিল। টু মেক ইট শর্ট, পরবর্তীতে হলো কি, অন্যান্য আরো যারা এক্সপেরিমেন্টাল, তারা পার্টিকুলারলি ইয়ং এবং আরো অনেকে যারা লাইট নিয়ে কাজ করছিলেন, তারা বললেন এটা পার্টিকেল না, এটা হলো ওয়েভ। এবং সেই ধারণাটা আসছে খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট থেকে, খুবই সিম্পল। এবং সেই সিম্পল এক্সপেরিমেন্ট আজ পর্যন্ত বলে ও আচ্ছা, টু স্লিট এক্সপেরিমেন্ট, হ্যাঁ, মানে ওই এক্সপেরিমেন্ট কিন্তু একটা ক্লাসিক এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে যে আমরা এবারে তাহলে একটু ঢেউ, ওয়েভ সম্পর্কে বুঝি। ওয়েভ কি? আমরা একটা পানিতে যেমন ওয়েভ, যখন একটা ঢিল ছুড়লে ওয়েভ তৈরি হয়, ঢেউ তৈরি হয়। এবং ঢেউয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সমুদ্রেও আমরা দেখেছি যে যদি ঢেউটা, একটা ঢেউয়ের উপর আরেকটা ঢেউ যদি পতিত হয়, এদিক থেকে আসুক আর উল্টো দিক থেকে আসুক, পতিত হলে ঢেউয়ের একটাকে বলা হয় ক্রেস্ট, আর একটা হলো ট্রাফ। যখন নেমে যায় তখন হচ্ছে ট্রাফ, আর যখন উপরে যায় সেটা হলো ক্রেস্ট। তো ক্রেস্ট অ্যান্ড ট্রাফ, আর একটা ঢেউ যদি ক্রেস্টে ক্রেস্টে মিলে যায় তাহলে কি হবে? ঢেউটা উঁচু হয়ে যায়। আর যদি তার ট্রাফ আর ক্রেস্ট পড়ে তাহলে কি হলো? নিচু হয়ে যায়। তাহলে ঢেউয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রেস্ট, এটাকে বলা হয় ইন্টারফারেন্স। এই শব্দটা হচ্ছে ইন্টারফেয়ার করে, দুইটা ঢেউ পরস্পরকে ইন্টারফেয়ার করে। কোনো জিনিসে যদি ফেনোমেননে ইন্টারফারেন্স দেখা যায়, তার মানে এটা ওয়েভ প্রপার্টি পাওয়া যায়, এটাকে বলা হয় ওয়েভই। এই ওয়েভ প্রপার্টি আর পার্টিকেল প্রপার্টির মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। তো টু স্লিট এক্সপেরিমেন্ট যারা করেছিল, খুব সিম্পল এক্সপেরিমেন্ট, যে আমার মনে করো যে একটা ট্রান্সপারেন্ট একটা পর্দা রয়েছে, একটা কোনো একটা পর্দা, তার মধ্যে সিঙ্গেল একটা ফুটো রয়েছে, আমি এদিকে একটা লাইট সোর্স, সিম্পল একটা, ধরা যাক যে এই বইটার এখানে ফুটো রয়েছে, আমি এখানে একটা মোমবাতি বা একটা লাইট সোর্স, একটা স্ট্রং লাইট সোর্স দিলে ভালো, সেখান থেকে লাইটটা পাস হচ্ছে, এখানে একটা পর্দা,
সেই পর্দাতে যদি ফুটো দিয়ে যায় তাহলে কি হবে, একটা গোল লাইট হবে, তাই না? এবং সেই লাইটের হয়তো সেন্টারে বেশি লাইট হবে, পেরিফেরিতে আস্তে আস্তে লাইটটা কমবে। হ্যাঁ, কারণ দেখা যাবে সেন্টারে বেশি লাইট কমবে। এখান থেকে যেমন একটা বুলেট ছুড়লে যেভাবে হবে, যদি একটা বুলেট পরপর ছুটতে থাকে, সেন্টারে বেশি বুলেট যাবে, আশেপাশে কম বুলেট যাবে, এক ধরনের ডিস্ট্রিবিউশন তৈরি হবে, যেটা স্ট্যাটিস্টিক্যালি এক ধরনের ডিস্ট্রিবিউশন বলে। আচ্ছা, কিন্তু যদি আমি পাশে আরেকটা ফুটো দিই, খুব কাছাকাছি একটা ফুটো, আরেকটা ফুটো দিলে কি হবে, এই ফুটোতে কিন্তু বুলেট গেলে ওই ফুটোতেও বুলেট দিয়ে যদি আমি ছাড়ি, ওই বুলেটও কিন্তু ওখানে যাবে। বুলেটের সংখ্যা কম বেশি হতে পারে, হ্যাঁ, যে কম মানে কোনোটা সেন্টারে পড়লো, কোনোটা পেরিফেরিতে পড়লো, কিন্তু কংক্রিট বুলেট কোথায় যাবে, একটা ইয়ে বালির বস্তাতে বুলেট ফুটো করবে। কিন্তু আমি যদি লাইট ছাড়ি দুইটা, এই সিঙ্গেল লাইট যখন ছাড়া হলো আর যখন আরেকটা ডাবল লাইট ছাড়া হলো, তখন দেখা যাবে যে একটা অংশে এরকম, যখন আমরা আগের যুগে টেলিভিশন ছাড়লে দেখতাম যে এরকম কালো সাদা কালো সাদা কালো সাদা এক ধরনের স্ক্রিন তৈরি হয়, এটাকে বলা হয় ইন্টারফারেন্স, যে ওয়েভ। ওই যে ক্রেস্ট ট্রাপ, যখন ক্রেস্টে ক্রেস্টে মিললো তখন ক্রেস্ট, ট্রাপ ক্রেস্ট ট্রাপে মিললো তখন ডার্ক হয়ে গেল, আবার আলো বাড়লো, আলো ডার্ক হয়ে গেল। এবং দ্যাট হ্যাপেন্স যখনই কোনো ট্রু স্লিট এক্সপেরিমেন্ট কোনো রকম ঘটে, এটা আসলে এই ইন্টারফারেন্স তৈরি হয়। এই ইন্টারফারেন্সটা অবজার্ভ করেই একটা বিরাট দল বলল, হ্যাঁ, যে এটা হচ্ছে আসলে ওয়েভ। এবং তখন কিন্তু অলরেডি কিন্তু মানে ম্যাক্সওয়েল এবং আদার্সদের গবেষণা থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই যে আমরা পরে এক্স রে আবিষ্কার করছে মাদাম কুরি, হ্যাঁ, ইয়ে দয় কি বলে কাপল, এই যে এক্স রে ওয়েভ এবং নানান টাইপের ওয়েভের কিন্তু ব্যবহার আস্তে আস্তে শুরু হয়ে গেছে, ওয়েভ সম্পর্কে ধারণা হয়েছে। কিন্তু এই যে দুটো আলাদা জিনিস, লাইট ওয়েভ, লাইটের বিভিন্ন রকম ম্যানিপুলেশন করে, আলট্রাভায়োলেট লাইট, ভিজিবল লাইট, আমি আর সেই ডিটেলে যাচ্ছি না। লাইটেরই ওয়েভ লেন্থ ভ্যারি করলে নানান টাইপের প্রপার্টি চেঞ্জ হয়। তার মধ্যে একটা ওয়েভ লেন্থে হয় এক্স রে, একটাতে আমরা চোখে দেখি 400 থেকে 750, হ্যাঁ, এরকম বিভিন্ন কালার দেখি, আবার ওয়েভের লেন্থের উপরে আমাদের রেটিনা যে ইন্টারাক্ট করে সেটা কালার চেঞ্জ করে, ইত্যাদি বহু ঘটনা ওয়েভের সাথে জানা হয়ে গেছে ইতিমধ্যে। এবং আলট্রাভায়োলেট রে থেকে শুরু করে নানান ইউজ করার জন্য পদ্ধতি শুরু হয়ে গেছে। কিন্তু ব্রেকথ্রুটা হচ্ছে যে ঘটনাটা এই 1903 সালে এবং 1905 সালে আইনস্টাইন যে ফেমাস পেপার বের করছেন, তখন উনি কিন্তু কেরানি, মানে ইয়েতে কি বলে জেনেভায়, এবং উনি একটা অফিসের কেরানি, সন্ধ্যায় এসে মানে ওনার তার ওয়াইফ কিন্তু তাকে একদমই মানে কি বললো খুবই ইয়ে করতো, বকবকি করতো, এবং খুবই একটা ছোট্ট চিলেকোঠাতে উনি একটা বাসা ঘর ভাড়া নিয়েছিলেন। সেখানে কাপড় মেলে দেওয়ার জায়গা ছিল না, একটা কাপড়ের দড়ি টানানো ছিল, এবং সেখানে কাপড় মেলে থাকতো। বাচ্চা কোলে নিয়ে উনি হাঁটতে হাঁটতে চিন্তা করতেন, কিন্তু ওই যে দড়িতে আটকে যেত, সেজন্য আবার চিন্তার ছেদ হতো, আবার দড়ি মাথা নিচু করে আবার যেতেন। ওই পরিস্থিতিতে একটা ছোট্ট চিলেকোঠাতে চিন্তা করে এই মানুষ ওয়ার্ল্ড ফেমাস দুটো পেপার লিখলেন, যেটা 1905 ফিজিক্স জার্নালে জার্মান ভাষায় প্রকাশিত হলো। এবং এইখানে উনি প্রথম যে অ্যাটম, মানে এটা যে এই যে আমরা পদার্থ, সেই পদার্থটা আসলে যে বেসিক্যালি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, এবং সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যে লাইক পোলেন গ্রেন, হ্যাঁ, ওই যে ফুলের যে ক্ষুদ্র রেণুর মতো, উনি সেটা প্রেডিক্ট করলেন যে আমাদের এগুলো সবকিছু ওই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এবং সেই ক্ষেত্রে এটা কোয়ান্টাম অফ, যে পরবর্তীতে যে আমরা যেটাকে বলি কোয়ান্টাম মেকানিক্স, আসলে বেসিক্যালি তার আগে ম্যাক্স প্ল্যাঙ্কের একটা ইকুয়েশন, আমরা যে ইকুয়েশনে উনি দেখাচ্ছেন যে এনার্জি আসলে প্যাকেট, এই ওয়েভগুলো হচ্ছে আসলে এনার্জির প্যাকেট, এবং প্যাকেটগুলো আরবিট্রারি হয় না, একটা বিশেষ কোয়ান্টামে পরিমাণে এটা আসলে বিকিরণ হয় পদার্থ থেকে। এবং আমাদের যে ওয়েভগুলো তৈরি হয় সেটা ম্যাটার থেকে ওয়েভ তৈরি হতে পারে, যেটা বিকিরণ হয়, রেডিয়েশন হয়, হ্যাঁ, এবং সেখান থেকে ওয়েভ তৈরি হতে পারে। আবার এই যে লাইট এবং ম্যাটার দুটো যে আলাদা আলাদা মানে অস্তিত্ব, একই সঙ্গে ভাবা শুরু হয়ে গেল যে ম্যাটার আর লাইটের দুটোর মধ্যেই কিন্তু আসলে এনার্জির প্যাকেট জড়িত আছে। এনার্জির প্যাকেট টু সাম এক্সটেন্ট কনডেন্সড হলে এটা ম্যাটেরিয়াল পার্টিকেল কণাতে পরিণত হতে পারে। এখনো কিন্তু মানে অ্যাটমের ফুল স্ট্রাকচার কিন্তু তখনও জানা যায়নি। অ্যাটমের ফুল স্ট্রাকচারটা জানা গেল
1911 সালে নিলস বোর, উনি ছিলেন ডেনমার্কের। তার আগে রাদারফোর্ডও নোবেল প্রাইজ উইনার, উনি কেমিস্ট্রিতে ল্যাবরেটরি ছিল ওনার, রাদারফোর্ড কেমব্রিজে, ইংল্যান্ডে, এবং সম্ভবত এটা ম্যানচেস্টারে। তো উনি রাদারফোর্ডের ল্যাবরেটরিতে গবেষণা করতে গেলেন, কিছুদিনের জন্য ছিলেন, কিন্তু রাদারফোর্ড ইতিমধ্যেই কেমিস্ট্রির কিছু আইডিয়া থেকে উনি অ্যাটমের কিছু স্ট্রাকচার প্রেডিক্ট করছিলেন। সেই ক্ষেত্রে নিলস বোরের সঙ্গে মিলিত হয়ে রাদারফোর্ড তখন বোরের যে মডেল, যেটা আমরা এখন ব্যবহার করি মানে অ্যাটমের স্ট্রাকচারে, যে তার সেন্টারে থাকবে নিউট্রন এন্ড প্রোটন জড়াজড়ি করে দুইটা কণা, আর ইলেকট্রনগুলো আউটার সেলে ঘুরতে থাকে, এবং ইলেকট্রনের পরিমাণ যেমন হাইড্রোজেনে একটা নিউট্রন, হ্যাঁ কি বলে, প্রোটন ভিতরে সেন্টারে জড়াজড়ি করে একটা প্রোটন আছে, এবং ইলেকট্রন একটা অরবিটে আছে, এটা হাইড্রোজেন হয়ে গেল। আবার যদি নানান টাইপের নাম্বার চেঞ্জ হয়, এবং নাম্বার চেঞ্জ হলে তখন অরবিট বলে, যে যেমন হয় সৌরজগতের অরবিট রয়েছে, সৌরজগতে যেমন গ্রহ নক্ষত্রগুলো ঘুরে, আমরা ছোটকালে সবাই অ্যাটমের এই স্ট্রাকচারগুলো এঁকেছি যারা সায়েন্স পড়েছি, তাই না, যে সেন্টারে নিউট্রন প্রোটন জড়াজড়ি করে আছে, ইলেকট্রনগুলো ঘুরছে এবং বিভিন্ন অরবিটে ঘুরছে, এবং কেমিক্যাল রিয়াকশনগুলো কি করে হয়, তখন বাইরের সেলের ইলেকট্রন এক্সচেঞ্জ হয়, এবং সে তার দ্বারা কি বলে কেমিক্যাল রিয়াকশন হয়। আমরা ধরে নিয়েছি এটা ঘটছে পৃথিবীতে। এই মডেলটাও আসলো, এবং আইনস্টাইনের এই ডিসকভারির পরে অ্যাটমের স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদির ফলে, টু মেক ইট মানে সামারাইজ, যেটা ঘটনা ঘটলো, যে এর মাঝে আইনস্টাইন আবার থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আসলেন 1915 সালে। আমাদের জানা দরকার যে উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্সের উপরে, নট ফর রিলেটিভিটি, কিন্তু পরবর্তীতে উনি রিলেটিভিটি এবং এটাকে অন করলেও কোয়ান্টাম মেকানিক্সের মূল যে ঘটনাটা পরবর্তীতে দেখা গেল যেদিকে নিয়ে যাচ্ছে সেটা ওনার পছন্দ হয় নাই, যে সূত্রগুলো, এবং উনি পরে অলমোস্ট ওই যে বললাম শ্রুডিঙ্গারের মতো, হ্যাঁ ওনারও খুব পছন্দ ছিল না, কিন্তু উনি এভিডেন্টলি এটাকে মানে ফলস প্রমাণ করার জন্য অনেক কিছুকেই চেষ্টা করেছেন পরবর্তীতে, তার ফিলোসফিক্যাল রিজনটা আমরা পরে আসছি। এবং এই জন্য আগেই বলি যে রিলেটিভিটির উপরে বই কিন্তু এত বই, জন গ্রিবন বলে যে ওই বইগুলোকে মানে যদি একসঙ্গে জোড়া করা হয় সমস্ত অনুবাদ এবং ইংরেজি সব সহ, তাহলে চাঁদে পৌঁছে যাবে বইয়ের পরিমাণ। কিন্তু যদি কোয়ান্টাম মেকানিক্সের বই কালেক্ট করা হয় পপুলার বুকস, তাহলে একটা টেবিলও ভরবে না, বিকজ যেহেতু কঠিন, হ্যাঁ এই বইটা বোঝা। তো এই জন্য উনি বলছেন যে এই বই বোঝানো একটু রিয়েলি কঠিন। কারণ ঘটনাটা হচ্ছে কি, এই যে তাহলে ইলেকট্রনের অ্যাটমের যে মডেলটা আমরা পড়ে আসছি, এখনো পড়ি, এখনো কেমিস্ট্রি ব্যাখ্যা করতে পড়ি, এখনো ইলেকট্রনিক্স ব্যাখ্যাতে পড়ি, কিন্তু কাউকে যদি বলা হয় যে ভাই এটা কিন্তু একটা মডেল, ওই যে মডেল কাকে বলে, মডেল বলে ওই যে টিভিতে আমরা দেখি না, যে একটা বাড়ির প্রচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে বাচ্চা খেলতেছে, দাদু কত আনন্দে, হ্যাঁ বাচ্চা নিয়ে মাঠে খেলতেছে, হ্যাঁ মানে কি বলে ছোটকালের গ্রামের কাহিনী, ওই বাড়ির মডেল দেখায়া হ্যাঁ বিক্রিও করে ফেলছে, কিন্তু প্র্যাকটিক্যালি তখন গেলে কিনে পূর্বাচলে গিয়ে দেখা গেল যে ওখানে মাঠ তো দূরের কথা, কিছুই নাই, এটা হাওয়া। মডেল জিনিসটাই হচ্ছে যে ইউ ডিজাইন সামথিং ফ্রম ইউর মাইন্ড। তো ওই যে অ্যাটম যে স্ট্রাকচার, এটা কিন্তু নোবডি হ্যাজ সিন দ্যাট কাইন্ড অফ অ্যাটম, নোবডি হ্যাজ সিন যে ইলেকট্রন এভাবে ঘুরছে, এটা হলো একটা মডেল। এই কথা যদি বলা যায় তাহলে কমন সেন্সে আঘাত লাগে না? কমন সেন্স বলতেছে যে যেইভাবে সূর্যের চারদিকে পৃথিবী গ্রহ নক্ষত্র ঘুরছে সেভাবে ইলেকট্রন ঘুরছে, আর আপনি বলতেছেন যে এটা একটা মডেল, এটা একটা জাস্ট ব্যাখ্যা করার প্রণালী, এবং নিলস বোর বলছে জগৎকে আদার ওয়েতেও ব্যাখ্যা করা যায়, কোয়ান্টাম মেকানিক্স বলছে যে তোমার এই ধরনের ব্যাখ্যা দিয়ে যেমন করা যায়, আদার ওয়েতে এটা না ধরেও ব্যাখ্যা করা যায়, দেয়ার আর লটস অফ অল্টারনেট মডেলস। তো এই যে বিষয়গুলো খুব কমন সেন্সকে আঘাত করে, তো সবাই সহ্য করতে পারে না, হ্যাঁ। এনিওয়ে ঘটনা তাই ঘটলো, লট অফ পিপল সেখানে, তোমার নাম্বার অফ নোবেল প্রাইজ উইনার্স এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে আসলে যেটা ঘটলো, আমরা যেটাকে দুইটা রিয়েলিটি বলি, ম্যাটার, লাইট, দুটো আসলে একই। লাইট ও এনার্জির প্যাকেট, এই এনার্জির প্যাকেট সার্টেন কন্ডেনসেশন হলে এক ধরনের সার্টেন প্যাকেট ম্যাটারে কনভার্টেড হয়, কণায় কনভার্ট হয়, কণাগুলো তখন যদি আমি আসে আস্তে আস্তে ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেটার আবার সার্টেন নাম্বার যদি তৈরি হয়, সেটার তখন তৈরি হয়ে গিয়ে সেই প্যাকেজ তৈরি করে আমাদের যে
হাইড্রোজেন, অক্সিজেন কিংবা নাইট্রোজেন কিংবা আলাদা এলিমেন্টগুলো তাহলে কম্পাউন্ড তৈরি হয়। কম্পাউন্ড তৈরি হলে আমার অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়। অর্গানিক কম্পাউন্ড তৈরি হলে সেখান থেকে কি বলে নানান টাইপের এনজাইম তৈরি হয়। নানান টাইপের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা আমাদের বডি তৈরি হয়। আমাদের জগতের আবার উল্টো যদি ভাঙতে থাকি, আমার বডিকে যদি ভাঙতে থাকি, তাহলে আমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, নানান সালফার টালফার পাবো। ভাঙতে ভাঙতে যদি যাই তাহলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে। কম্পাউন্ড থেকে এলিমেন্ট হয়ে যাবে। এলিমেন্ট থেকে অ্যাটম হয়ে যাবে। অ্যাটম থেকে ভাঙতে ভাঙতে গেলে তোমার কি বলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে ভাঙতে গেলে ফান্ডামেন্টাল পার্টিকেল হবে। তারপরে কি হবে? ওয়েভ হয়ে হাওয়া হয়ে যাবে। ওয়েভ হয়ে গেলে আর ম্যাটারের কোনো চিহ্ন নাই, কারণ তখন ওয়েভের তো কোনো অবস্থানও নাই, ওজনও নাই। ওয়েভ কি করে? ওয়েভ একটা ইম্প্যাক্ট ফেলে। ওয়েভ হয়তো ফটোগ্রাফিক প্লেটে ইম্প্যাক্ট ফেলে, অথবা আমি ওয়েভ দিয়ে কোনো একটা কাজ করতে পারি। এবং ওয়েভকে ইকুয়েশনে পিথাগোরাস, উই ক্যান গো ব্যাক টু পিথাগোরাস, যে ইকুয়েশন দিয়ে আমি ওয়েভকে ব্যাখ্যা করতে পারি, ওয়েভের ইফেক্ট ব্যাখ্যা করতে পারি। স্টিল ইট ইজ এম্পেরিক্যাল, কারণ এটা অভিজ্ঞতার বাইরে যাচ্ছে না, কিন্তু অভিজ্ঞতার মধ্যেই আছি। কিন্তু তাই বলে আমি কিন্তু ক্লাসিক্যাল যেভাবে কি বলে লেনিন বা ওনারা ভেবেছেন যে একটা ম্যাটার আছে, আমি কিন্তু সেই ম্যাটারের ট্র্যাডিশনাল ডেফিনিশনে ফেলতে পারবো না যে আমার ওজন আছে, অবস্থান রয়েছে, এটা কিন্তু বলতে পারবো না। আমাকে বলতে হবে যে হোয়াট এভার ইজ কামিং টু মাই সেন্স, এবং সেইটা এটা বিভিন্ন জন ইনক্লুডিং শ্রুডিঙ্গারের কথা বলি। শ্রুডিঙ্গার যে ক্যাট, এই তাহলে এখানে এটা আসে ইন সার্চ অফ শ্রুডিঙ্গার্স ক্যাট। কেন এটা এসেছে? এসেছে বিকজ ওয়ান পর্যায়ে উনি তখন একটা থট এক্সপেরিমেন্ট করছেন জগৎ সম্পর্কে। হ্যাঁ, যে জগৎ তাহলে রিয়েলিটিটা কি আসলে, কোয়ান্টাম রিয়েলিটি। কোয়ান্টাম রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে আমি যে ট্র্যাডিশনালি ম্যাটারের যে কমন সেন্সে যে আমরা যেভাবে জগৎকে দেখি, কোয়ান্টাম রিয়েলিটি আসলে তা নয়। জগৎ আমি যেভাবে দেখতে চেষ্টা করব, এবারে যদি ওই টু স্লিট এক্সপেরিমেন্টের কথায় আসি, তাহলে পরবর্তীতে সার্নে এক্সপেরিমেন্টও করা হয়েছে ইলেকট্রন বিম দিয়ে, যে মানে ওই ট্র্যাডিশনাল টু হোলের পরিবর্তে প্রিজম ইউজ করা হয়েছে, এবং সেখান দিয়ে ইলেকট্রন গান দিয়ে ইলেকট্রন বিম পাস করা হয়েছে। ইলেকট্রন পাস করে, কারণ ইলেকট্রন তো ম্যাটারের অংশ, তাই না, অ্যাটমের তাহলে পার্ট, কণা। তাহলে আমি যদি কণাটা ছাড়ি, তখন দেখা গেছে যে ওই পাশের পর্দাতে আমি যদি ইলেকট্রন একটা ইয়ে দিয়ে ছাড়ি, স্লট দিয়ে, তাহলে ঠিক পার্টিকেলের, ভদ্র পার্টিকেলের মতো বিহেভ করবে, লাইক বুলেট। কিন্তু যদি সাথে পাশে যদি আরেকটা স্লট ওপেন করে, ওই ইলেকট্রন বিমি, সে কিন্তু ওয়েভের মতো বিহেভ করবে, ইন্টারফারেন্স তৈরি হয়ে যাবে, সে কিন্তু ওয়েভ হয়ে যাবে। আচ্ছা, এবারে মজার ব্যাপার হলো যে ট্রিক্স যদি প্লে করি, যে আমি যদি ছেড়েছে, এগুলো সব ট্রিক্স প্লে করা হয়ে গেছে এক্সপেরিমেন্টালি, যে ছাড়লো, ছাড়ার সময় দুইটা স্লট আছে, রাস্তায় ও ছাড়ার সাথে সাথে একটা স্লট যদি অফ করে, তাহলে কিন্তু সে ভদ্র বুলেট হয়ে যাবে। কিন্তু যদি না অফ করে, তাহলে সে ওয়েভ হয়ে যাবে। তার মানে হলো জগতে সে ওয়েভ ধরা দিবে না পার্টিকেল ধরা দিবে, এটা কিন্তু অনেকটা নির্ভর করবে আমার উপরে, যিনি দ্রষ্টা। হাউ উই ওয়ান্ট টু সি, তাকে আমি কিভাবে দেখতে চাই। আমার চাওয়ার উপরে সে ধরা দিবে, আমার কাছে পার্টিকেল ধরা দিতে পারে। আমার চাওয়ার উপরে সে ওয়েভ ধরা দিতে পারে। আমি যদি ক্লোজ করি, তাহলে আমার কাছে পার্টিকেল হয়ে যাবে। আমি যদি ওপেন করি, ধরা দিবে। লিন্স বোর বলছে যে এটাকে কমপ্লিমেন্টারিটি থিওরি। জগৎ পার্টিকেলও না, জগৎ ওয়েভ না, এটা কমপ্লিমেন্টারি, মুদ্রার এপিট ওপিট। হাউ উই ওয়ান্ট টু সি, দ্রষ্টা কিভাবে দেখে সেভাবে সেটা ধরা দিবে। এবং পরবর্তীতে যারা বলবে যে আমি যদি এমন হতে পারতাম যে আরো অল্টারনেট ওয়ে আছে জগৎকে দেখার, ম্যানিপুলেট করার, তাহলে হয়তো জগৎ আমার কাছে ওইভাবে ধরা দিত। কেমন? এই যে ধরা দেওয়ার এই যে মানে ঘটনাটা, এবারে আমরা যদি সফিস্টদের কাছে যাই, আমরা যদি চারবাকের কাছে যাই, আমরা যদি আদি মেটেরিয়ালিস্টদের কাছে যাই, আমরা যদি এই যে বার্কলে বলছে যে টু বি ইজ টু বি পারসিভড, অর্থাৎ তুমি কিভাবে পারসিভ করছো, কিভাবে তুমি ফিলোসফিক্যালি ব্যাপারটা, এম্পিরিসিজমের যে ফান্ডামেন্টাল কথা, যে তুমি কিভাবে দেখছো জগৎ সেরকম। জগৎ আদিতে কিরকম সেটা আমি জানি না। মানে কার্ন্ট বলছে যে নোমেনা ইজ আননোয়েবল, আমি যা দেখছি তা ফেনোমেনা, বিকজ আমি ফেনোমেনাটা তৈরি করছি। ইন এ ওয়ে দ্রষ্টা যিনি, তিনি কিন্তু আসলে তৈরি করছে যে সাবজেক্ট, সে কিন্তু তার কন্ডিশনটা তৈরি করছে, হাউ দে ওয়ান্ট টু সি ইট। তাহলে জগতের আদি রূপ কি আমি দেখছি। তখন যখন আরো ভিতরে কেউ যাচ্ছে, তখন দেখছে যে আমি তো ওই যে সেই কোয়ান্টার কথা বললাম, কোয়ান্টা রিলিজ হচ্ছে, ওয়েভ ক্যান কন্ডেন্স টু পার্টিকেল,
ম্যাটারে হতে পারে, ম্যাটার আবার ওয়েভে রূপান্তরিত হতে পারে। এটাই হলো এনার্জির যে এই সবই হচ্ছে এনার্জি আসলে। এবং এনার্জির অবিনশ্বরতার সূত্র মনে আছে যে মানে শক্তি বস্তুতে রূপান্তরিত হইতে পারে, বস্তু শক্তিতে রূপান্তরিত হইতে পারে, মানে জাস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমার যদি ওয়েবকে আমি পাঠাই কোথাও, যদি আমি কোনো কিছু জানতে চেষ্টা করি, ফেনোমেনা মানে নৌমেনাকে, যে আমি একটা জগতের আদি খুবই ক্ষুদ্র মানে একদম পার্টিকেলের খবরও নিতে চেষ্টা করি, তাহলে আমাকে কি পাঠাইতে হবে? আমি তো সর্বজান্তা না, আমাকে কিছু না কিছু পাঠিয়ে তো খবরটা নিতে হবে। আমি যদি চোখে নাও দেখি, আমাকে একটা ইলেকট্রন অথবা ওয়েভ বা কোনো একটা পাঠাইতে হবে তো কিছু। ধরা যাক যে ছোট খবর পাঠানোর জন্য আমি ছোট্ট একটা পিচ্চিকে পাঠালাম, হ্যাঁ, মানে থাকে না, তাকে কেউ সন্দেহ করবে না, কথার কথা। কিন্তু এনার্জির ক্ষেত্রে আবার পিকুলিয়ার। আমি যত ক্ষুদ্র বানাবো, অর্থাৎ ওয়েভলেন্থ ছোট করব, হ্যাঁ, প্ল্যাঙ্কের সূত্র বলবে যে ওয়েভলেন্থ যত ছোট করব এনার্জি তত বেড়ে যাবে, এবং বাড়বে শুধু না, এনার্জি ইনফিনিট হয়ে যাবে। যত ক্ষুদ্র ক্ষুদ্র করতে করতে এনার্জি ইনফিনিট হয়ে যাবে। আমি যে মুহূর্তে ক্ষুদ্র একটা খবর আনতে পাঠাবো, সে কিন্তু ক্ষুদ্র এনার্জি প্যাকেট, প্রচন্ড বড় প্যাকেট গিয়ে কিন্তু তাকে ধাক্কা দিয়ে তার অবস্থান চেঞ্জ করে তারপরে আমার কাছে খবর আনবে। আমি তার আগে কিন্তু খবর পাবো না। জগতের যে কোনো বাস্তবতার খবর পেতে গেলে আমাকে ইন্টারাকশন ছাড়া খবর পাবো না, অর্থাৎ সাবজেক্ট নিরপেক্ষভাবে কোনো খবর আমি কিন্তু পাবো না। তাহলে আমার পক্ষে তো জগতের আদি রূপ জানা সম্ভব না, তাই না? এটাই হচ্ছে বাস্তবতা। জগতের এই যে অনিশ্চয়তা, যে আমি কিভাবে দেখতে চাই, এই বিষয়টা আবার ধরা যাক যে প্ল্যাঙ্ক ছাড়াও শ্রোডিঙ্গারস ক্যাট ও আবার একটা থট এক্সপেরিমেন্ট করেছিল। কেমন শ্রোডিঙ্গারস ক্যাট কেমন করে হইলো? তার থট এক্সপেরিমেন্টটা হলো এরকম যে একটা বিড়াল, একটা খাঁচার ভিতরে কন্টেনারে একটা বিড়াল আছে, তার সামনে একটা পয়জন আছে, হ্যাঁ, মানে বিষ বিষ রয়েছে, এবং সেই বিষটা খেলে বিড়ালটা মরে যাবে। তাহলে বিড়ালটা আইদার ডেড হবে বা মরে যাবে। পয়জনটা কিভাবে হবে? পয়জনটা তার নাগালে কিভাবে আসবে? একটা রেডিও অ্যাক্টিভ ইয়ে আছে, কি বলে, আহ, পদার্থ রয়েছে। একটা যদি রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, তাহলে সে ওইটা ভেঙে যাবে, পয়জনের বা শিশিটা ভেঙে যাবে, এবং সে বিড়ালটা তখন মারা যাবে। তাহলে এমনি অর্ডিনারি ওয়ার্ল্ডে আমাদের কি ধারণা হবে? আইদার সেই বিড়ালটা অ্যালাইভ আছে অথবা ভেঙে গেছে, তাই না? মানে ভেঙে গিয়ে সে মারা গেছে খেয়ে, মানে দ্য বিড়াল ক্যাট ইজ আইদার অ্যালাইভ অর ডেড। এটা হলো অর্ডিনারি মানুষদের কনসেপ্ট, ঠিক না? মানে সাধারণ ওয়ার্ল্ড জগৎ হচ্ছে এরকম যে বিড়ালটা আইদার ডেড অর অ্যালাইভ, মৃত অথবা জীবিত, কারণ সে যদি না ভাঙে সে জীবিত। কিন্তু কোয়ান্টাম ওয়ার্ল্ডটা হচ্ছে যে এই যে রেডিও অ্যাক্টিভ ডিকেটা হবে, এটা কখনো অ্যাকচুয়ালি কেউ মানে 100% হবে হবে না এই ধরনের কোনো প্রেডিকশন দিয়ে বলবে না, এটা অনলি প্রবাবিলিটি দিয়ে বলবে। অনলি একটা পি ভ্যালু দিয়ে বলা যাবে যে দেয়ার মাইট বি চান্স অফ দিস এত ভুলের মধ্যে 0.001 চান্স পি ভ্যালুতে, এবং প্রবাবিলিটিস্টিক ওয়ার্ল্ডে সেই জন্য কনক্লুশনটা হবে দ্য ক্যাট ইজ নাইদার অ্যালাইভ নট ডেড আনলেস উই অবজার্ভ ইট। কথা বুঝছো? মানে এটা দ্য ক্যাট ইজ নাইদার অ্যালাইভ, ওই যে বললাম কমন সেন্সের থেকে কমপ্লিটলি আলাদা। দ্য ক্যাট ইজ নাইদার অ্যালাইভ নট ডেড, ইট ইজ আওয়ার অবজারভেশন। যেটা আমার অবজারভেশন, যখন আমি দেখবো, যা দেখবো সেটাই হচ্ছে ক্যাটের অবস্থা। আমি আগে থেকে বলবো না যে ডেড অর অ্যালাইভ, নাইদার অ্যালাইভ নট ডেড, দিস ইজ দ্য। সেই জন্য শ্রোডিঙ্গার্স থট এক্সপেরিমেন্টের, এটা হচ্ছে তার থট এক্সপেরিমেন্ট, যে দ্য শ্রোডিঙ্গার্স ক্যাট, জগৎটা হচ্ছে নাইদার অ্যালাইভ নট ডেড, এটা প্রবাবিলিস্টিক। অনলি এক ধরনের সম্ভাবনা দিয়ে আমরা জগৎকে বলি। এই যেটা আমরা এতদিন কান্টের যে নোমেনা আননোয়েবল মানে কি, ফেনোমেনা দিয়ে আমরা জানার চেষ্টা করি। ফেনোমেনা অবজার্ভ করতে করতে আমরা সেখান থেকে স্ট্যাটিস্টিক্স করি, করার পরে সেখান থেকে বলি যে ইহা ঘটিতে পারে। এই কথাটা উল্টো ভাবে কোয়ান্টাম মেকানিক্স এইভাবে বলতেছে, দ্য ক্যাট ইজ নাইদার অ্যালাইভ নট ডেড। এই সূত্রে এক সময় এসে হাইজেনবার্গ 1925 সালে আরেকটা পেরেক ঠুকে দিল। সে বলল যে থিওরি অফ আনসার্টেনিটি, আরেকজন নোবেল প্রাইজ উইনার, উনি বললেন যে থিওরি অফ আনসার্টেনিটিতে উনি বললেন, কারণ এর মাঝে পল ডিরাক থেকে শুরু করে নানান জনের নানান কথা আছে, আমি অনেকগুলো সিম্পল স্কিপ করে যাচ্ছি, কিন্তু
হাইজেনবার্গ বললেন অনিশ্চয়তার সূত্র, যে আমরা কোনো পার্টিকুলার ভরবেগ এবং যে অবস্থান নিশ্চিতভাবে বলতে পারবো না। একটা জানলে আরেকটা কম কম জানবো, একটা যদি নিশ্চিত জানার চেষ্টা করি আরেকটা জানার পরিমাণ কমে যাবে, এবং কোনো মতেই কোনোটা দুটো একসঙ্গে জানা যাবে না। এটাকে বলা হয় থিওরি অফ আনসার্টিনিটি। হি গট দ্য নোবেল প্রাইজ ফর দিস থিওরি ইন 1925। এইটা হচ্ছে আইনস্টাইনের সবচেয়ে অগ্রহণযোগ্য জায়গায় পৌঁছে গেলেন। উনি এতদিন পর্যন্ত যাই করছিলেন, এটা শোনার পরে উনি বললেন যে মানে এটা কি করে, এই অনিশ্চয়তার সূত্র এবং যা আমি এতক্ষণ বললাম কোয়ান্টাম রিয়েলিটি নিয়ে, শ্রোডিঙ্গারস ক্যাট বলি আর যাই বলি, এটা আসলে এক ধরনের নিশ্চয়তা থেকে, নিশ্চিত জগৎ থেকে, কজ অ্যান্ড ইফেক্টের নিশ্চিত জগৎ থেকে মানুষকে এক ধরনের প্রবাবিলিস্টিক জগতে নিয়ে যায়। এরা কিন্তু নট যে এরা রেশনালিস্ট, এরা কিন্তু বলে না বুদ্ধি দিয়ে তাই বলে চলো ভাই তাহলে বুদ্ধি দিয়ে শিওর জগৎকে জানি। এরা কিন্তু এম্পেরিক্যাল জগৎকে জানছে, কিন্তু প্রবাবিলিস্টিক জানছে, এবং সেই জানাটা হলে পরে নিশ্চিত কোনো কিছুর যে ছাদটা, সেই ছাদটা থাকে না, মানে সিওরিটি, অ্যাগনস্টিক হয়ে যায়, জগৎটা অজ্ঞবাদী হয়ে যায় অথবা সংশয়বাদী হয়ে যায়। যেটাই কিন্তু বললাম যে আর্নস্ট ম্যাকও তাই বলছিলেন, যেটা সহ্য করতে পারেন নাই, মানে লেনিনের যে বইটাতে আমরা যে আলোচনা করছিলাম শুরুতে। তো এখন এইটা আসলে আরো ফিলোসফিক্যাল আমরা ব্যাখ্যাতে আরো যাবে। আমরা তার আগে বার্টন রাসেলের ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল লজিক, কারণ প্যারালালি আবার ম্যাথমেটিক্সের কিছু ঘটনা হয়েছে যেটা এই দুটোকে একসঙ্গে মিলিতভাবে এনে ভিয়েনা সার্কেল এসে আরেকটা আরো ম্যাচিউরড ওয়েতে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে এক ধরনের পজিশন তৈরি করেছেন। আমরা মেটাফিজিক্স এন্ড তাহলে ফিজিক্সের তফাৎ কি, ডিমার্কেশন কি, এগুলো আগামীতে পড়বো, জানবো। কিন্তু মোদ্দা কথা হলো হাইজেনবার্গের এই তত্ত্বের পরে আইনস্টাইন বললেন যে আমি কোনো মতে এটা মানতে পারি না, কারণ উনি শোনা যায় যে মৃত্যুর সময় উনি কারণ এরপরে উনি কিন্তু মানে যেটাকে বলা হয় সায়েন্স না করে সবচেয়ে চেষ্টা করেছিলেন যে ফলসিফাই করতে, যে এই আইনস্টাইন কি বলে হাইজেনবার্গের তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের এই ডেভেলপমেন্টগুলোকে কি করে নিগেট করা যায়, কি করে ভুল প্রমাণ করা যায়, সেদিকেই উনি সবসময় মনোযোগ দিয়েছিলেন, অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু আলটিমেটলি তোমরা যদি কোনো সময় সুযোগ পাও, 1979 সালে নিলস বোর এবং আইনস্টাইনের পত্রালাপ এবং ডিবেটের একটা সামারি ইউনেস্কো বের করেছিল, চমৎকার। হ্যাঁ, আমি ওই সময় পড়েছিলাম। এবং জগৎ এখন পর্যন্ত নিলস বোরের সায়েন্সের তত্ত্বে, নিলস বোর শুধু না, মানে অ্যান্টি আইনস্টাইন তত্ত্বেই আছে এখন পর্যন্ত। যারা অ্যাক্টিভ সায়েন্টিস্ট, যারা সায়েন্স চর্চা করে, তারা কিন্তু মূলত ওই নিশ্চিত তত্ত্বের সঙ্গে যায় না। এবং আইনস্টাইন বলেছিলেন মৃত্যুর সময় যে ঈশ্বর জগৎকে নিয়ে দাবা খেলছেন, এটা আমি মানতে পারি না, মানে গড চেস খেলতেছে, কারণ এটা দাবা খেলা না, অনিশ্চয়তার জগৎ, এটা উনি আসলে মানতে পারেন না। এটা এটা কিন্তু দেখো ফিলোসফিক্যাল পজিশন। হিজ ডিসকভারি স্টার্টেড ইনিশিয়েটেড কোয়ান্টাম মেকানিক্স, বাট উনি কোনো মতেই মানতে পারেন না যে আমি জগতের কার্যকারণে নিশ্চিত জগতের ব্যাখ্যায় যাব না। উনি মানে এটা ডিভোটেড ক্রিশ্চিয়ানিটির কথার চাইতেও ওনার এক ধরনের নিশ্চয়তার এক ধরনের বোধ ছিল, যে নিশ্চয়তার বোধটা, তো হি টোল্ড, সাপোজ মানে ধরা হয় যে গড এই পৃথিবীকে নিয়ে দাবা খেলছেন, এটা আমি মানতে পারি না। তো দেখছো কোয়ান্টাম মেকানিক্সের ইমপ্লিকেশন ইন ফিলোসফিক্যাল থট অসাধারণ। এটা কিন্তু আলটিমেটলি আমরা যে এতদিন পর্যন্ত এম্পেরিসিজম ভার্সাস রেশনালিজমের সেই থেলিস থেকে আদি বিতর্ক, ভারতীয় বিতর্ক, তার সাথে বর্তমান সায়েন্সের ডেভেলপমেন্ট, এবং 100 বছর পার হয়ে গেল কোয়ান্টাম মেকানিক্সের, এবং বোরের মানে ছেলেও নোবেল প্রাইজ পেলেন। মানে সায়েন্স ইজ স্টিল the way these quantum mechanics people told, science is still that way, এবং সেটাই কিন্তু আমাদের জগতের এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়েছে। এটা হলো আমাদের আজকের আপাতত কোয়ান্টাম মেকানিক্সের কথা। আবার হয়তো আসবে নেক্সট ডেতে আমরা বার্টন রাসেলের অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল লজিকটা পড়ে নেব। পড়ার পরে আমরা ভিয়েনা সার্কেলে যাব, এবং তারপরে লুডভিগ উইটগেনস্টাইন আরেকজনের কথা আলাপ করলে মোটামুটি ভাবে 20th সেঞ্চুরির বেশিরভাগ সময়টা আমরা পার করে ফেলবো খুব বেশি। তারপরে আরো কিছু আধুনিক আলোচনা থাকবে, অনেক দূরই চলে এসেছি। তো আজকে তাহলে এখানেই আমরা শেষ করি, কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক আলোচনা শেষ হলো। থ্যাংক ইউ।